and welcome to another episode of The Big Story. আজ বাংলাদেশের ভোট। সকাল থেকে আপনারা কি দেখলেন? একটু ছবিগুলো দেখাই আপনাদেরও। সকাল থেকে আজকে বাংলাদেশে শুধুই বোমা বাজি আর একের পর এক মৃত্যু। আচ্ছা, বাংলাদেশে ভোট হচ্ছে নাকি গণতন্ত্র চলছে? গণতন্ত্র তো চলছে না, আবার কানাঘুষো শোনা যাচ্ছে জামাত নাকি আসবে। ভাবুন অবস্থা। যে বাংলাদেশ এত কথা বললো, সেই বাংলাদেশে গণতন্ত্রের নামে যা হচ্ছে তা প্রহসন। আজকে আপনাদের হঠাৎ করে বাংলাদেশ দিয়ে শুরু করলাম কেন? কারণ বিশ্বাস করুন, আজকে বাংলাদেশ নিয়ে এর বাইরে আর একটি কথাও চর্চা করব না। বিকজ যে দেশ এরকম অবস্থায় ভোট করে, সেই দেশ নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছে আমাদের নেই। আজ আপনাদের দেখাবো বাংলাদেশে এরপর জামাত সরকার যদি আসে কালকে সকালে আমরা জানতে পারবো, এবং যদি জামাত সরকার ভাবে তারা ভারতের বিরুদ্ধে অনেক কিছু করে নিতে পারবে, তাদেরকে এটুকু বলা, রোকো বাবা রোকো। আজ এমন এক সত্য তুলে ধরবো যা শুনলে ইসলামাবাদ, এই বাংলাদেশের বাবারা ইসলামাবাদের করিডোরে ঘাম ছুটবে, আর আঙ্কারার সুলতানির সিংহাসন, তুর্কি আরেক বাবা বাংলাদেশের, তাদের সিংহাসন কাঁপবে। আমরা কি 2026-এ দাঁড়িয়ে, নাকি ভারত এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে? আপনারা কি জানেন কেন হাফিজ সঈদ আজ নিজের ঘরে ঘুমোতে ভয় পাচ্ছে? কেন তুরস্কের দাপুটে প্রেসিডেন্ট এরদোগান ভারতের রয়ের নাম শুনলে ঢোক গিলছে? আজকের এই 22 মিনিটে আমরা ফাঁস করব ভারতের মাস্টার প্ল্যান, যা পাকিস্তানকে কোনো যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে পারে, আর তুরস্কের ড্রোন ফ্যাক্টরিকে আবর্জনার স্তূপে পরিণত করতে পারে। অর্থাৎ বাংলাদেশের দুই বাবাকে সরিয়ে দিতে পারে। এই মুহূর্তে যে দুই বাবা রয়েছে, খেলা শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা দেখেছেন অচেনা বন্দুকবাজ বা আননোন গানম্যান, তাদের ম্যাজিক। একের পর এক ভারত বিরোধী জঙ্গি শেষ হচ্ছে পাকিস্তানের মাটিতে। কিন্তু আপনারা কি জানেন, ভারত এখন আর শুধু জঙ্গিদের মারছে না, ভারত এখন মারছে সেই সিস্টেমকে, সেই সিস্টেম যা এই জঙ্গিদের জন্ম দেয়। সিআইএ বা মোসাদ যা পারেনি, ভারত কি তা করে দেখাবে? আমরা কি হাফিজ সঈদকে লাহোর থেকে তুলে আনবো, নাকি তাকে জ্যান্ত কবরে পাঠাবে? সূত্রের খবর, সাউথ ব্লকের নির্দেশে, দিল্লির সাউথ ব্লকের নির্দেশে 2026-এর জন্য তৈরি হয়েছে এক ডেডলি ব্লুপ্রিন্ট। কিন্তু শুধু পাকিস্তান নয়, নজরটা আমাদের টার্কির ওপরও রয়েছে, তুরস্কের ওপরও রয়েছে। যে তুরস্ক ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে গলা ফাটায়, তাদের বাড়ির ভেতরে কিংবা তাদের দেশের ভেতর এখন আগুন জ্বলছে। ভারত, ইসরায়েল আর গ্রিস মিলে তুরস্কের এমন এক দুর্বল জায়গায় আঘাত করেছে যা এরদোগান কোনোদিন কল্পনাও করতে পারেননি। প্রাইম মিনিস্টার মোদি কি ভারতের গোয়েন্দা সংস্থাকে এমন এক ব্রহ্মাস্ত্র দিয়েছেন যার বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে? গত বছরের থেকে এই অর্থবর্ষে 10 গুণ বেশি শক্তিশালী ইন্টেলিজেন্স ব্যুরো। আর ডিফেন্স নয়, এবার অ্যাটাক। গত বছর 230 কোটি টাকার কাছাকাছি ছিল আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বাজেট কিংবা আইবি বাজেট। এই অর্থবর্ষে সেই বাজেট 2459 কোটি টাকা, 10 গুণ বেশি। কেন? কারণ অনেক কিছু হবে। ওই যে বললাম, খেলা হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদেরকে কমেন্টস করে, আমেরিকা যেমন ভেনেজুয়েলায় অপারেশন করে, তাদের শত্রুদের ধরে এনে নিজেদের দেশে বন্দি করে, ভারত কেন হাফিজ সঈদকে আনতে পারছে না? প্রশ্নের উত্তরটা দিই। অনেকে কমেন্ট করে এই প্রশ্ন করেছিলেন। আসলে ভারত কোনো ফ্রিল্যান্সিং ফোর্স নয়, ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র। আমাদের গোয়েন্দা সংস্থা RNAW কিংবা র এখন পলিটিক্যাল ক্ল্যারিটি বা রাজনৈতিক স্পষ্টতার ভিত্তিতে কাজ করে। আগেকার সরকারগুলোর মতো এখন আর দোটানা নেই। আজ প্রশ্নটা এটা নয় যে ভারত পারবে কিনা, প্রশ্ন হলো এটা করলে ভারতের লাভটা কি। ধরুন আমরা হাফিজ সঈদকে তুলে আনলাম, লস্করে তৈবার প্রধানকে ধরে এনে কিংবা তাকে ধরে আনা, এটা বড় কথা নয়, এটা ভারত পারে, যে কোনো সময় পারে। বড় কথা হলো তাকে ধরে আনলে ওই সংগঠনের অপারেশনাল ক্যাপাসিটি বা কাজ করার ক্ষমতা কি নষ্ট হবে? আমাদের টার্গেট এই অপারেশনাল ক্যাপাসিটি কিংবা সংগঠনের কাজ করার ক্ষমতাকে
শূন্য করে দেওয়া। তাই হাফিজ সাঈদকে ওখানে গিয়ে খপ করে ধরলাম, এখানে পক করে নিয়ে এসে মেরে ফেললাম, তাতে কিছু যায় হবে। ওখানে গিয়ে লস্করে তৈবার পুরো সিস্টেম ভাঙা, এটাই আমাদের কাজ এবং লক্ষ্য। কারণ তাহলে এরা রক্তবীজের বংশ, বুঝলেন তো? একটাকে মারবেন আরও হাজারটা তৈরি হবে। এই রক্তবীজের বংশদের পুরো নিষ্খাত করতে হবে। অ্যান্ড দ্যাট, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইজ দ্য টার্গেট অফ ইন্ডিয়া। আর সেটা করতে গিয়ে ভারত বেছে নিয়েছে স্ট্র্যাটেজিক সাফোকেশন, স্ট্র্যাট সাফ বলি এটাকে আমরা সামরিক ভাষায়, স্ট্র্যাটেজিক সাফোকেশন বা কৌশলী দমবন্ধ করার নীতি। কিন্তু ভাববেন না ভারত শুধু পাকিস্তানের ভেতর গুলি চালাচ্ছে, আমরা এটা করছি না। ভারত এখন পাকিস্তানের ভেতরে এক ইন্টারনাল ক্রাইসিস বা অভ্যন্তরীণ সংকট ম্যানুফ্যাকচার করার প্ল্যান দিচ্ছে। সিন্ধু নদের জল আটকে দেওয়া থেকে শুরু করে গিলগিট বালতিস্তান কৃত্রিম বন্যা, পাকিস্তান যখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে ঠিক তখনই হবে সার্জিক্যাল স্ট্রাইক। গত 1 বছরে আপনারা দেখেছেন হাফিজ সাঈদের কাছের লোকগুলো, একেবারে কাছের লোকগুলো কীভাবে একে একে চলতি ভাষায় টপকে গেছে, কিংবা ফুটে গেছে, কিংবা শেষ হয়ে গেছে, অর্থাৎ ইরাডিকেট কিংবা হাওয়া হয়ে গেছে। এটাকে বলে প্লজিবল ডিনায়াবিলিটি। কে করেছে জানি না, আমরা তো করিনি, প্রমাণ করুন ভারত করেছে। আমরা সরাসরি দায় নেবই না, কিন্তু পাকিস্তানের জান কবজ হয়ে যাবে। লস্করে তৈবা এখন ভয়ে কুঁকড়ে আছে, কারণ তারা জানে ঘরের ভেতরেই তাদের বিভীষণ আছে। ভারত কোনো কাইনেটিক অপারেশন ছাড়াই লস্কর আর জৈশে মোহাম্মদের ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাওয়ালপুর, জৈশের ঘাঁটি শেষ, এগুলো তো অপারেশন সিঁদুরের ছবি। তো বাকি যেগুলো ছবি প্রকাশ্যে আসে না, সেটা হলো একাধিক লস্কর কমান্ডার কখনো বিয়ে বাড়িতে, কখনো নিজের বাড়ির সামনে রাস্তায় লুটিয়ে পড়ছে। কিভাবে? আননোন গানম্যান, মানে অপরিচিত বন্দুকবাজরা মোটরসাইকেলে কিংবা গাড়িতে চেপে আসছে, মারছে, চলে যাচ্ছে। কারা এই বন্দুকবাজ, কিভাবে হচ্ছে, পাকিস্তান জেনেও কিছু করতে পারে না। পাকিস্তান এখন লস্করকে ছেড়ে জৈশকে নিয়ে মাতামাতি করার চেষ্টা করছে, কিন্তু অপারেশন সিঁদুর তাদের সেই স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লস্কর তো একটা ছোট অধ্যায়। আমাদের আসল লড়াইটা এখন তুরস্কের সাথে, কারণ তুরস্ক চাইছে ইসলামিক ন্যাটো বানাতে। আর ভারত কি করছে? ভারত তুরস্কের ব্যাকইয়ার্ডে গিয়ে গ্রিস আর সাইপ্রাসের সাথে হাত মিলিয়ে তুরস্কের ফল্ট লাইন বা দুর্বলতাগুলো খুঁজে বের করছে। তুরস্কের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের সিভিল মিলিটারি ইমব্যালেন্স। 2016 সালে তুরস্কতে একটা কু হয়েছিল। এই কুয়ের পর এরদগান তার সেনার পেশাদার অফিসারদের সরিয়ে নিজেদের চামচাদের বসিয়ে রেখেছেন। এর ফলে তুর্কি কিংবা তুরস্কের সেনা আজ ভেতর থেকে খোকলা হয়ে গেছে, কারণ তাদের কোনো মিলিটারি লিডারশিপ নেই। এরদগান, হু ইজ এরদগান? এরদগান এই যে লোকটা দেখছেন, এ হচ্ছে এরদগান। দেখে একবার এরদগানের ছবিটা দেখো, দিস ইজ এরদগান। এরদগান কি করতে চাইছে জানেন? এরদগান খলিফ হওয়ার চেষ্টা করছে, ও খিলাফত কিংবা ক্যালিফেট মুভমেন্ট করার চেষ্টা করছে। ও সারা বিশ্বের মুসলমান প্রবণতা কিংবা মুসলিম কান্ট্রিজকে একত্রিত করার চেষ্টা করছে। দিস ইজ এরদগান। এই এরদগান যেটা চেষ্টা করছে সেটা খুব সাংঘাতিক। ও একটা মুসলিম ব্রাদারহুড তৈরি করার চেষ্টা করছে, অনেকটা সেই আদিমকালের খলিফত কিংবা খিলাফতি মুভমেন্ট তার আদলে। বিশ্বজুড়ে একটা মুসলিম ব্রাদারহুড তৈরি করার চেষ্টা করছে। এটা আমি ইলমাস সৈয়দ বলছি, এরকম কোনো ব্রাদারহুড সফল হতে পারে না, কারণ এই ব্রাদারহুডগুলোর একদম কোরে যেটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস। ভয় দেখিয়ে তালেবানি কায়দায় অর্ধেক পৃথিবী দখল করার যে স্বপ্ন এই এরদগানের রয়েছে, তার মধ্যে ভারতও কিন্তু একটা টার্গেট এরদগানের কাছে। এরদগান চাইছে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে দুদিক থেকে ঘিরে ভারতকে ধরবে, কিন্তু যেটা সে জানে না সেটা হলো ইসরায়েল, ইন্ডিয়া অ্যান্ড গ্রিস
তুরস্কর ভেতর ঢুকে ওদের কুর্দিশ সমস্যা কিংবা দ্য কার্ডিশ প্রবলেমকে উস্কে দিচ্ছে। 104 বছর ধরে কুর্দিরা স্বাধীনতার লড়াই লড়ছে, ঠিক যেমন বলোচরা পাকিস্তানে লড়ছে তেমন কুর্দিরা এখানে স্বাধীনতার লড়াই লড়ছে। তুরস্ক যদি কাশ্মীর নিয়ে কথা বলে তবে ভারত এখন বিশ্বমঞ্চে কুর্দিদের রাইট টু সেলফ ডিটারমিনেশন নিয়ে সরব হবে। এরদগান সাহেব, আপনার সুলতানি এবার শেষ হওয়ার পথে, আর আপনার ওই খলিফেট হবে না স্যার। আপনি কি জানেন তুরস্কের মুদ্রাস্ফীতি এখন 50 থেকে 55%? এরদগান নিজেকে খলিফা প্রমাণ করতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকে মোহাম্মদ বিন তুগলকের মতো ধ্বংস করে ফেলেছে। যখন কোনো দেশ ভেতর থেকে ভেঙে পড়ে তখন তারা বাইরে উগ্র জাতীয়তাবাদ দেখায়। তুরস্কের ড্রোন রপ্তানি নিয়ে খুব লাফালাফি ছিল, তাই না? সেই ড্রোনগুলোর কি অবস্থা হয়েছে? যে ড্রোন তুরস্ক পাকিস্তানকে দিয়েছিল সেই সময়, সেই সমস্ত ড্রোন শেষ হয়ে গিয়েছে। এরদগান ভেবেছিল তারা পাকিস্তানকে মদত করবে, তারা ভারতকে কোণঠাসা করবে, তারা দরকার হলে কাশ্মীর নিয়ে কথা বলবে, তারা একটা লার্জার খলিফেট বানাবে। এরদগান, আপনার ব্যাকইয়ার্ডে যে কুর্দিশ প্রবলেম চলছে না গত 100 বছর ধরে, সেটাকে সামলা নাই। কারণ ইসরায়েল, মোসাদ, তারা তো অলরেডি তাদের খেলা শুরু করে দিয়েছে। এবং আপনাদের যে বখতিয়ার ড্রোন পাকিস্তানকে দিলেন ভারতকে অ্যাটাক করার জন্য, সেগুলোতে আকাশ থেকে লাইক ডেড ব্রাডস পড়ে পড়ে ঝরে ঝরে পড়ল। ইসরায়েলের মোসাদ আর ভারতের গোয়েন্দারা এখন তুরস্কের ড্রোনের গ্লোবাল সাপ্লাই চেইন ম্যাপিং করেছে। এবং শুধু গ্লোবাল সাপ্লাই চেইন ম্যাপিং করেনি, যে বায়রাক্তার ড্রোন পাকিস্তান কিনেছে সেই ড্রোনের ইঞ্জিন আসে অস্ট্রিয়া থেকে, সেন্সার আসে কানাডা থেকে আর জার্মানি থেকে। ভারত এখন এমন এক চাল চালছে যে এই ড্রোনগুলো মাঝ আকাশেই বিগড়ে যাবে। ডিজিটাল ম্যালওয়্যার দিয়ে তুরস্ক ড্রোন ফ্যাক্টরিকে অকেজো করে দেওয়ার ক্ষমতা এখন ভারতের হাতের মুঠোয়। শত্রু যখন চারদিকে, তখন তলোয়ার ধারালো করতে হয়। আপনারা কি বিশ্বাস করবেন, এই বাজেটে 2026-27 অর্থবর্ষের বাজেটে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ক্যাপিটাল বাজেট 10 গুণ বাড়ানো হয়েছে। ঠিক শুনছেন, 10 গুণ। আগের বাজেটে আইবি যে বাজেট পেয়েছিল তা ছিল 230 কোটি টাকা, এখন তা হয়েছে 2549 কোটি টাকা। 10 ফোল্ডস, 10 গুণ বৃদ্ধি, 2549 কোটি টাকা। এটা কোনো সাধারণ বৃদ্ধি নয়। ভারত এখন ডিজিটাল অ্যাসেট, এআই ইন্টিগ্রেশন এবং সাইবার ক্যাপাবিলিটিতে বিনিয়োগ করছে। সিআইএর যেমন ইনকিউটেল আছে যারা এআই স্টার্টআপে টাকা ঢালে, ভারতও তেমন একটা ইনকিউটেল তৈরি করছে কিংবা সেই পথে এগোচ্ছে। পাকিস্তান বা তুরস্কের সেকেলে গোয়েন্দারা ভারতের এই হাইটেক যুদ্ধের সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু লড়াইটা শুধু বাইরে নয়, 2026 সাল ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ চীন এখন সরাসরি লড়ছে না, চীন পাকিস্তানকে থ্রেট এনেবলার হিসেবে ব্যবহার করছে। চীন ভারতের সীমান্তে 4000 কিলোমিটার জুড়ে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন করছে, যাতে আমাদের সেনার এনার্জি ডাইভার্ট হয়ে যায়। একদিকে পাকিস্তান কাশ্মীর দিয়ে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার করে ভারতে স্পিল ওভার থিয়েটার তৈরি করার চেষ্টা করছে। মায়ানমার হয়ে ড্রাগস আর বেআইনি অস্ত্রের পাইপলাইন ঢোকানো হচ্ছে উত্তর পূর্ব ভারতে। এমনকি এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ করছে, যা ভারতের কন্ট্রোলের বাইরে। কারণ স্টারলিংক আমরা কন্ট্রোল করি না। কিন্তু আপনার কি মনে হচ্ছে ভারত বসে আছে? একদম নয়। ভারত এখন পাইপলাইন বেসড ইন্টেলিজেন্স ব্যবহার করে। এই গোটা চেনটা ভেঙে দেওয়ার একটাই রাস্তা, সেটা হলো পাইপলাইন বেস ইন্টেলিজেন্স। কিন্তু এত কিছুর মাঝেও একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। লস্কর, তুরস্ক বা চীন এরা তো বাইরের শত্রু, কিন্তু যদি শত্রু আমাদের বাড়ির ভেতরে থাকে তাহলে 2026 সালে ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ লস্করে তয়বা নয়, জয়শে মোহাম্মদও নয়। 2026-এর সবচেয়ে বড় বিপদ হল হোম গ্রোন ইকোসিস্টেম।
পাকিস্তানের নতুন চাল হলো ভারতের ভেতরেই স্লিপার সেল তৈরি করা, যারা দেখতে আমার আপনার মতো সাধারণ মানুষের মতো, কিন্তু ভেতরে বিষাক্ত। হাফিজ সঈদ মারা গেলে লস্কর শেষ হবে ঠিকই, কিন্তু আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই শত্রুগুলো, তাদের কিভাবে শিখব? যারা আমাদের অন্ন খেয়ে আমাদেরই বুকে ছুরি মারার অপেক্ষায়, তাদের কিভাবে চিনবেন? কারা এই শত্রু? ঘরের শত্রু বিভীষণ? পাকিস্তান এখন হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম তৈরি করেছে এবং তার জলজ্জান্ত প্রমাণ দ্য দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট। পাঞ্জাব আর পশ্চিমবঙ্গে ড্রাগস আর সাম্প্রদায়িক ঘৃণার বীজ বুনে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। তাদের লক্ষ্য ভারতের প্রশাসনকে ব্যস্ত রাখা, যাতে তারা বাইরে থেকে হামলা করতে পারে। কিন্তু পিএম মোদি আইবির বাজেট কেন বাড়িয়েছেন বলুন তো? কারণ এবং আর্লি ওয়াশিংটন আর্কিটেকচার কাজ করবে। দাঙ্গা হওয়ার আগেই ষড়যন্ত্রকারীরা ধরা পড়বে। ভারত এখন ইন্ডিভিজুয়াল জঙ্গিকে ধরার চেয়ে তাদের পুরো পাইপলাইন ধ্বংস করতে বেশি বিশ্বাসী। 2026 সালে ভারতের গোয়েন্দা বাহিনী হবে প্রিভেন্টিভ, অর্থাৎ ঘটার আগেই প্রিভেন্ট করার একটি ফোর্স। যাওয়ার আগে একটা কথা বলে যাই, ভারত আর আগের মতো নেই যারা শুধু মার খেয়ে নালিশ করবে। 2026 হবে এক্সিকিউশন ইয়ার, কিংবা দি এক্সিকিউটিভ এক্সিকিউশন ইয়ার। লস্করে তৈবা এখন ইতিহাস হওয়ার পথে, তুরস্কের ড্রোন এখন নিজেদের ডাস্টবিনে যাওয়ার পথে, আর চীন শুধু দূর থেকে ভারতের উন্নতি দেখে দীর্ঘশ্বাস ফেলবে। ভারত এখন $4 ট্রিলিয়ন থেকে $10 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার পথে হাঁটবে। বিশ্বশক্তিরা বাধা দেবেই, ঘোড়া আটকাবেই, কিন্তু আমাদের অশ্বমেধ যজ্ঞর এই ঘোড়া থামবে না। আমাদের গোয়েন্দা বাহিনীর এই নতুন কবচ আমাদের সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, পাকিস্তান বা তুরস্কের তর্জন গর্জন আসলে আমাদের অন্তিম চিৎকার, মানে আমাদের শেষ চিৎকার, তাদের এই চেতাবনী দেওয়ার জন্য যে আমরা আসছি এবং আমরা সবটা নিতে আসছি। ভারতের 2026-এর সুরক্ষা এখন ইস্পাত দৃঢ়, আয়রন স্ট্রং। আপনারা শান্তিতে ঘুমোন, কারণ সীমান্তে জওয়ান আর ছায়াযুদ্ধে আমাদের গোয়েন্দারা অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের জয় নিশ্চিত, কিন্তু তার আগে 2026-এ কি হতে পারে আপনাদের বলে রাখি। 2026-এ হয়তো দেখতে পারেন হাফিজ সঈদের দি এন্ড। হাফিজ সঈদকে দেখুন, এই হাফিজ সঈদ ইজ আ নোন ভারী টেররিস্ট। এই টেররিস্টের দি এন্ড খুব শিগগিরই হবে। 2026-এ দেখবেন এরদগান, প্লিজ প্লে এরদগান, এরদগানের মতো খালিফরা যারা পাকিস্তান কিংবা মৌলবাদী শক্তিদেরকে বাড়াবা দেয়, তাদের পতন হচ্ছে। 2026-এ দেখবেন বাংলাদেশ, প্লিজ প্লে দোজ ভিজুয়ালস, যেখানে গণতন্ত্র নামক কোনো জিনিস নেই, যেখানে এই মুহূর্তে আমরা এখনো জানি না কি হবে, কাল সকালে আরো ক্লিয়ার হব, কিন্তু মনে তো হচ্ছে সেখানে একটা অরাজকতার সরকারি আসবে। তারাও বুঝতে পারবে ভারতের সঙ্গে বেইমানি করার প্রাইস ট্যাগটা ঠিক নেই। ডোন্ট ইউ ওয়ারি, এমনি 10 গুণ বাড়ানো হয়নি আমাদের আইবি কিংবা ইন্টেলিজেন্স বাজেট। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই জয় হিন্দ।